আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের ফিজিক্স লাইভ ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। তো আজকের এই লেকচারটাতে আমরা আপেক্ষিক বেগের যে আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শনটুকু আছে সেই ম্যাথমেটিক্যাল পোর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ আমাদের আসলে ফিজিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সৃজনশীল বলো কিংবা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, সেখানে আমাদের আসলে ম্যাথ প্রবলেম বেশি আসে। তো আমরা এই আপেক্ষিক বেগের ম্যাথগুলো কিভাবে সলভ করব এবং কি কি মেথড বা কি কি পদ্ধতি আমরা মাথায় রেখে এই ম্যাথগুলো সলভ করতে পারবো, সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং এই যে টপিকটা আপেক্ষিক বেগ, এটা যেমন এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সমভাবে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি লাইভ ক্লাসটা দেখবে এবং আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি পরিচয় দিই, আমি ফারহান শেখ, তোমাদের প্রিয় হচ্ছে ফিজিক্স টিচার। তো আমি দেখি যে কারা কারা হচ্ছে লাইভে আসো এবং সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ফ্রেমিং, লাইটিং সব কিছু। হ্যাঁ, আশা করি সব কিছু পারফেক্ট আছে। ওকে, তো আমি দ্রুতই আমার ক্লাসটা শুরু করি। ওকে, যাই হোক, তো এনিওয়ে, তো আমরা হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বোর্ড এক্সামের জন্য, প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। ঠিক আছে, ওকে। তো আমরা একটু দেখি ব্যাপারটা, শুরু করি তাহলে। তাহলে হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ওকে, আচ্ছা। তো এটার জাস্ট ম্যাথমেটিক্যাল পোর্শনটুকু আমরা আজকে আলোচনা করব। বলতে পারো ভাইয়া থিওরি তো অত পারি না, এটা কি তাহলে বুঝবো? হ্যাঁ, তুমি বুঝবা। হ্যাঁ, যদিও থিওরি অবশ্যই পড়ে নেওয়া উচিত, বাট আমি এমনভাবেই তোমাকে পড়াবো যেন ম্যাথমেটিক্যাল পোর্শনটুকু এবং স্টেপ ওয়াইজ তুমি প্রত্যেকটা ব্যাপার খুব সুন্দর করে ক্লিয়ারলি ধরতে পারো। আচ্ছা, তো যাই হোক, তো আমি বেশি কথা না বলে শুরু করে ফেলি। ওকে, আপেক্ষিক বেগ বলতে কি বুঝি? একজনের সাপেক্ষে অন্যজনের বেগ, মানে একজন অন্য আরেকজনের বেগ পরিমাপ করবে, সেটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক বেগ। বুঝছো? তুমিও দৌড়াচ্ছ, তোমার বন্ধুও দৌড়াচ্ছে। তুমি যদি দৌড়ানো অবস্থায় বা তুমি যদি তোমার বন্ধুর বেগটা পরিমাপ করো, তাহলে সেটা হবে হচ্ছে তোমার সাপেক্ষে বন্ধুর আপেক্ষিক বেগ। তারপর তোমার বন্ধু যদি তোমার বেগটা পরিমাপ করে, সেটা হবে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার আপেক্ষিক বেগ। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তো আপেক্ষিক বেগের ম্যাথগুলো করার একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হচ্ছে, মনে রাখবা সেই ট্রিক্সটা। তো লেখো, টিপসটা মনে রাখবা। টিপসটা হচ্ছে যে যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে বলবে, তার বেগটাকে উল্টিয়ে বাদ বাকি ভেক্টরের সাথে লব্ধি করতে হবে। তো লেখো, সাপেক্ষে যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে বলবে, যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হবে তার তার বেগকে তার বেগকে উল্টিয়ে 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 বাকি বাকি বেগের সাথে বাকি বেগের সাথে লব্ধি করতে হবে। জাস্ট এটা টিপস বলতে পারো, লব্ধি করতে হবে। জাস্ট বলতে পারো এটা একটা টিপস। আপেক্ষিক বেগের ম্যাথগুলো অনেক জোসভাবে করার জন্য বলতে পারো অসাধারণ একটা টিপস হচ্ছে এটা, যে যার সাপেক্ষে তোমাকে বেগ নির্ণয় করতে বলবে, তার বেগটা কি উল্টিয়ে বাদ বাকি ভেক্টরের সাথে হচ্ছে লব্ধি করতে হবে, তাহলে আপেক্ষিক বেগটা পাওয়া যাবে অ্যাকচুয়ালি। বুঝছো? তো এই ব্যাপারটা আমরা একটু ম্যাথমেটিক্যাল মানে ম্যাথসের মাধ্যমে দেখি আমরা। হ্যাঁ, ম্যাথসের মাধ্যমে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। তো খেয়াল করবে, একটু ম্যাথসের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো দেখো, আমরা ম্যাথ করি এবং ম্যাথের মধ্যে জিনিসটা সুন্দর করে বোঝার চেষ্টা করি। তো আমাদের আজকের দিনের প্রথম ম্যাথ প্রবলেম, লেকচারের প্রথম ম্যাথ প্রবলেম। আচ্ছা, তো ধরো আমার কাছে দুইটা গাড়ি আছে। খেয়াল করবা, এটা হচ্ছে আমি একটা অক্ষ আঁকলাম, মানে দিক ব্যবস্থা আঁকতেছি। ধরো এটা হচ্ছে আমার উত্তর দিক। ওকে, এটা উত্তর দিক। নিচেরটা হচ্ছে আমার দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিক। ডান দিকটা হচ্ছে আমার পূর্ব দিক। নর্মালি আমরা ডান দিকটাকে পূর্ব দিক ধরি, আর একেবারে লেফটটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। ওকে, তা দেখো, এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যাপারগুলো আমরা জানি অনেকের প্রবলেম হয়, ডানে পূর্ব বামে পশ্চিম নিচে দক্ষিণ উপরে উত্তর। এনিওয়ে, তো এবার এই পয়েন্ট থেকে মনে করো দুইটা গাড়ি যাচ্ছে, দুইটা গাড়ি হচ্ছে মুভ করতেছে। বুঝছো? আচ্ছা, তো ধরো এটা হচ্ছে ধরো এটা কালো গাড়ি, তাহলে এই হচ্ছে আমাদের একটা কালো গাড়ি।
তাহলে কালো গাড়িটা সে ফর এক্সাম্পল পূর্ব দিকে মুভ করতেছে কালো গাড়িটা। তাহলে মনে করো কালো গাড়িটা হচ্ছে, ধরো আমি আন্দাজে বেগ ধরলাম একটা, ধরো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে পূর্ব দিকে মুভ করতেছে তোমার এই কালো গাড়িটা, বুঝছো? 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে মুভ করতেছে। তারপরে মনে করো তোমার কাছে আরও একটা গাড়ি আছে, অন্য একটা গাড়ি, ধরো আমি নীল গাড়ি বললাম। তো এই মনে করো আমার কাছে একটা নীল গাড়ি আছে। তো এই নীল গাড়িটা হচ্ছে তোমার উত্তর দিকে, খেয়াল করবা, উত্তর দিকে মানে উপরের দিকে, উত্তর দিকে মনে করো সে মুভ করতেছে নীল গাড়িটা উত্তর দিকে। সে ফর এক্সাম্পল হচ্ছে তোমার ধরো হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে মুভ করতেছে, 7 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে বেগগুলা দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে যে এই যে বলতেছি যে আমি কালো গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, এই যে আমি বলতেছি যে নীল গাড়িটা উপরের দিকে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এই যে কথাগুলা, এই কথাগুলো কে বললো? এই বেগগুলা কে বললো? এই বেগগুলো মেইনলি বলছে যে মনে করো ভূমিতে দণ্ডায়মান একটা প্রসঙ্গ স্থির কাঠামো আছে, মনে করো ভূমিতে একটা স্থির গাছ আছে প্রসঙ্গ কাঠামো হিসেবে দণ্ডায়মান, ঠিক আছে? সেই গাছ মনে করো বলছে, সেই গাছ বলছে এই গাছের সাপেক্ষে আসলে এর বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে ভূমিতে দণ্ডায়মান কোনো স্থির কাঠামোর সাপেক্ষে এর বেগটা 10 মিটার পার সেকেন্ড, এর বেগটা 7 মিটার পার সেকেন্ড। যাই হোক, এনিওয়ে এইটুকু হচ্ছে ব্যাপার। আরো ভালো করে বললে গ্রাউন্ডের সাপেক্ষে বলা হয়, গ্রাউন্ডের সাপেক্ষে কালো গাড়ির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, গ্রাউন্ডের সাপেক্ষে, ভূমির সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে এর বেগটা কত বলো তো? 7 মিটার পার সেকেন্ড। এনিওয়ে, তো এখন আমাদের কি বের করতে হবে? খুব মন দিয়ে শুনবা, কি বের করতে হবে? আমাদের দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন যে কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগ বের করো। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কালো গাড়ির সাপেক্ষে, লিখে নাও, কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগ, কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগ বের করো। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের নীল গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ বের করো। তাহলে নীল গাড়ির সাপেক্ষে, 1 সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, তাহলে দেখো একটু মন দিয়ে, এই হচ্ছে আমার দুটা প্রশ্ন। তো এর মধ্যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নীল গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ, নীল গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ, খেয়াল করবা, নীল গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ, এটা হচ্ছে আমার দুইটা প্রশ্ন, ঠিক আছে? নীল গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ। ওকে, আর হচ্ছে কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগ, সেকেন্ড প্রশ্ন নীল গাড়ির সাপেক্ষে কালো গাড়ির বেগ। আচ্ছা, তো আমি প্রথম প্রশ্ন তোমাকে করাই দিব, 1 নম্বর প্রশ্ন আমি করাই দিব যে কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগটা কত হবে। প্রথম প্রশ্নটা আমি তোমাকে এখন করাই দিব, আর 2 নাম্বারটা বাসায় হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, তো খেয়াল করবা মন দিয়ে। তো সলিউশনে আমি চলে যাই। সলিউশনে তোমাকে কি বলছে? 1 নাম্বার সলিউশনটা যে কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগ, এর মানে কি জানো? এর মানে হচ্ছে কালো গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, কালো গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো এই কালো গাড়িটার চলন্ত অবস্থায় দেখো, কালো গাড়িটা চলন্ত অবস্থায় এই নীল গাড়িকে কত বেগে চলতে দেখবে সেটা আমাকে বের করতে বলছে। দেখো, কালো গাড়ির সাপেক্ষে নীল গাড়ির বেগ, এর মানে কি জানো? এই কালো গাড়িটা চলতেছে, সে চলন্ত অবস্থায় মনে করো উকি মেরে নীল গাড়ির দিকে তাকাইছে, উকি মেরে, দেন সেই নীল গাড়ির বেগটা কেমন দেখবে, নীল গাড়ির বেগটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? আচ্ছা, তো দেখো এটা কার সাপেক্ষে বেগ খেয়াল করবা? কালো গাড়ির সাপেক্ষে বেগ, কালো গাড়ির সাপেক্ষে। তো যার সাপেক্ষে বেগ তার বেগটা উল্টাই দিতে হবে। তাহলে দেখো এই কালো গাড়ির বেগটা কি ডান দিকে 10 না? তাহলে এই বেগটাকে উল্টায় দাও, তাহলে দেখো বাম দিকে 10 হবে। তাহলে খেয়াল করবা এই যে বাম দিকে আমি 10 লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে কালো গাড়ির বেগটা আমি উল্টাই দিলাম, খেয়াল করতেছো? কালো গাড়ির বেগটাকে আমি উল্টাই দিলাম, বাম দিকে 10। আর বাদবাকি যে তোমার গাড়ির বাদবাকি যে গাড়িটা তার বেগটা অপরিবর্তিত রাখবা। তাহলে বাদবাকি গাড়ি হচ্ছে এটা, বাদবাকি বেগটা হচ্ছে এটা, বাদবাকি বেগটা অপরিবর্তিত রাখবা। উপরের দিকে 7, বাদবাকি বেগটা উপরের দিকে, তাহলে বাদবাকি বেগটা হচ্ছে আমার উপরের দিকে 7। তাহলে এই হচ্ছে আমার, দেখো এই দিক বরাবর কত বলো তো? এই দিক বরাবর 7, খেয়াল করছো? তাহলে আমরা দুটা ভেক্টরকে এমন ভাবে আঁকলাম, খেয়াল করো, এটা আমি 10 আঁকছি, এই যে 10 আমি আঁকছি, আর উপর দিকে 7 আঁকছি। দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে আমি দুইটা ভেক্টরকে ড্র করছি, যার সাপেক্ষে বেগ তারটাকে উল্টাই দিছি, কালো গাড়ির সাপেক্ষে, তাই কালো গাড়ির বেগটা আমি উল্টাই দিছি, এই যে উল্টাই দিছি কালো গাড়ির বেগটাকে। আর হচ্ছে নীল গাড়ির বেগটা আমি মানে অপরিবর্তিত রাখছি, বাদ বাকি ভেক্টরটা।
এখন কি করতে হবে? 10 আর 7 লব্ধি বের করতে হবে, তাহলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা খেয়াল করবা, এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সে মধ্যবর্তী কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, সে আলফাটা কিন্তু আমার 90 ডিগ্রি, বুঝছো? তাহলে এখন 10 আর 7 লব্ধিটা বের করতে হবে, লব্ধি। তাহলে 10 আর 7 লব্ধি আমি ধরলাম এই যে মাঝ বরাবর কোন একটা জায়গায়, এই বরাবর, মাঝ বরাবর বা সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হচ্ছে আমাদের লব্ধিটা। খেয়াল করো, এই হচ্ছে আমাদের 10 এবং 7 লব্ধিটা, বুঝছো? 10 এবং 7 লব্ধিটা, বুঝছো? এই লব্ধি বেগে যাচ্ছে বলে কালো গাড়ির কাছে মনে হবে, এই লব্ধি বেগটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ, ঠিক আছে? মানে দেখো, এই কালো গাড়িটার কাছে মনে হবে যেন এই নীল গাড়িটা এই লব্ধি বেগে মুভ করতেছে, লাল লব্ধি বেগে। এই লব্ধি বেগটাকে আমি ধরলাম হচ্ছে, মনে করো ভি রিলেটিভ বা ভি আর ধরলাম, বুঝছো? তাহলে দেখো, রিলেটিভ ভেলোসিটি ভি আর ইকুয়াল টু হবে হচ্ছে লব্ধি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। এটাকে তুমি পি ধরো, পি ধরলাম, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা পড়ছিল না? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই 7 কে তুমি মনে করো কিউ ধরলা, তো জাস্ট লাইক দিস এখান থেকে তুমি ভিআরটা বের করতে পারবা, লব্ধি বেগটা। তাহলে লব্ধি বেগটা হবে ভিআর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, আলফার ভ্যালু তো 90 ডিগ্রি, আলফার ভ্যালু 90, তাহলে cos আলফা মানে cos 90 এর ভ্যালু 0, তাহলে cos 90 এর ভ্যালু 0 হলে এই টার্মটা 0 হয়ে বাদ হয়ে যাবে। তাহলে রুট ওভার টি স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস কত বলো তো, প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভিআর এর মানটা বের করতে পারবো। তো এখান থেকে ভিআর এর মানটা আসবে, খেয়াল করে দেখবা, এখান থেকে যে ভিআর এর মানটা আমরা পাবো সেটা হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে তোমার 12.20 এত মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই কালো গাড়িটার কাছে মনে হবে যে নীল গাড়িটা যেন হচ্ছে এই যে 12.20 মিটার পার সেকেন্ড বেগে এই লাল ভেক্টর বরাবর মুভ করতেছে, লাল ভেক্টর বরাবর। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই লাল ভেক্টর বরাবর মুভ করতেছে বলে মনে করবে, ঠিক আছে? লাল ভেক্টর বরাবর, ঠিক আছে? এইটুকু বুঝতে পারছি। এখন আমরা তো বের করে ফেললাম এবং এটার দিকটাও বের করতে পারবো। দিক কিভাবে, দিকটা বের করবো খেয়াল করবা, কিভাবে দিকটা কেমনে বের করবো খেয়াল করো মন দিয়ে। আমি ধরলাম 7 এর সাথে লব্ধির যে অ্যাঙ্গেল, এটাকে থিটা দিয়ে প্রকাশ করলাম, থিটা। এই থিটাটা দিয়ে তুমি দিক প্রকাশ করতে পারবা, কিভাবে খেয়াল করো, একটু মন দিয়ে দেখো। এটা এই পাশে আঁকি, এই বরাবর ছিল হচ্ছে 7, খেয়াল করবা, এই বরাবর 7, ওকে? আর এই বরাবর হচ্ছে 10, এই যে এই বরাবর হচ্ছে আমার 10, ভালো কথা। এদের লব্ধিটাই যে এই পয়েন্টে লব্ধি কাজ করতেছে, এই যে দেখো লব্ধিটা, এই বরাবর লব্ধি, ভালো কথা, ওকে? তাহলে দেখো তো মন দিয়ে, এইটুকু যদি 10 হয় তাহলে অবশ্যই আমি ধরছি এই অ্যাঙ্গেলটা থিটা, এই যে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি, বুঝছো? লব্ধির সাথে এই যে এই 7 এর মধ্যবর্তী কোণটাকে থিটা ধরছি। তাহলে এইটুকু 10 হলে খেয়াল করবা, এইটুকুর ভ্যালু কিন্তু কত হবে বলো তো? 10ই হবে, বুঝছো? এইটুকু 10 হলে কিন্তু এইটুকুর ভ্যালু 10ই হবে, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার আমি যদি এখানে যে ত্রিভুজটা পাইছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে আমি যদি ট্যান অ্যাপ্লাই করি, ট্যান থিটা মানে ত্রিকোণমিতির ট্যান, ঠিক আছে? ট্যান অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত ট্যান থিটার সমান ট্যান লম্ব বাই ভূমি, থিটার বিপরীত বাহু লম্ব। তাহলে দেখো এই 10টা হচ্ছে আমার লম্ব, 10 লম্ব বাই ভূমি। তাহলে 10 বাই ভূমিটা কত বলো তো? 7 হচ্ছে আমার ভূমি, মানে এই বাহুটা হচ্ছে আমার ভূমি 7, এটা হচ্ছে আমার কি বলো তো? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে 10/7। এখান থেকে কিন্তু আমরা থিটার মানটা বের করতে পারবো। তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 10/7। তো লিখে নাও tan ইনভার্স 10/7। তো এখান থেকে যে থিটার ভ্যালুটা পাবো সেই থিটা হচ্ছে tan ইনভার্স 10/7। তো দেখি আমরা tan ইনভার্স 10/7 করি, tan ইনভার্স 10/7 করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 55.008। তাহলে 55.008 ডিগ্রি। তাহলে এই যে পেয়ে গেলাম আমরা থিটার ভ্যালু। তাহলে খেয়াল করো ব্যাপারটা আমি কিভাবে লিখবো। ব্যাপারটা হচ্ছে যে কালো গাড়িটার কাছে মনে হবে যেন এই নীল গাড়িটা এই দিক বরাবর, এই যে এদিক বরাবর, বুঝছো? এদিক বরাবর কত বেগে যাচ্ছে? 12.20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ফার্স্ট অফ অল এদিক বরাবর 12.20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা মনে হবে। আবার কোন দিকে যাচ্ছে খেয়াল করবা, উপরের দিকটা তো উত্তর দিক, দেখো এটা তো উত্তর দিক, এটা তো আমার উত্তর দিক, তাই না? এটা। আর বাম দিকটা কি বলতো? বাম দিকটা হচ্ছে আমার পশ্চিম দিক, বুঝছো? তখন তুমি বলবা উত্তর দিকের সাথে, দেখো উত্তর দিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, খেয়াল করবা উত্তর দিকের সাথে। দেখো এই যে এই অ্যাঙ্গেলটা, এই দেখো তার কাছে মনে হচ্ছে যেন এত বেগে মুভ করতেছে, 12.20 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। কালো গাড়িটার কাছে মনে হচ্ছে যেন নীল গাড়িটা 12.20 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। এবং কোন দিকে? দিকটা কি? উত্তর দিকের সাথে থিটা কোণে, উত্তর দিকের সাথে থিটা কোণে কোন দিকে বলতো? পশ্চিম দিকে,
বাম দিকটা হচ্ছে পশ্চিম। উত্তর দিকের সাথে থিটা কোণে কোন দিকে বলতো? বামে, মানে পশ্চিম। উত্তরের সাথে থিটা কোণে কোন দিকে বলতো? পশ্চিমে। থিটা কোণে, যে থিটা কোণের মানটা তুমি জানো, এটা আসলে দিক বোঝায়। তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। ম্যাথটাকে মনে বুঝতে পারলাম, ম্যাথটা মান এবং দিক আমরা দুটাই বের করে ফেললাম, এবং এই ম্যাথটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ প্রবলেম এই ম্যাথটা। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে যাই। ব্যাপারটা কিন্তু আমরা প্রথম ম্যাথ তো একটু টাইম নিয়ে বুঝালাম সুন্দর করে। ওকে, তো নেক্সট ম্যাথে যাই। সময় নিতে তো খুব সমস্যা নেই, তোমাদের তো তাড়াহুড়া বলে কিছু নাই, তো এত তাড়াহুড়ার নাই। আস্তে ধীরে দেখো, শিখে বুঝে শিখে দেখো, যেন মনে থাকে। তো এবার আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করবো। লেখো 2 নাম্বার ম্যাথ প্রবলেম। 2 নাম্বার ম্যাথ প্রবলেমটা হচ্ছে এমন যে লেখো, লিখবা স্থির নৌকার উপর টাঙানো একটি পতাকা উত্তর পূর্ব মাঝামাঝি দিকে 70 কিলোমিটার পার আওয়ার বেগে উড়ছিল। 70 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছিল। তারপরে লিখবা নৌকাটি উত্তর দিকে নৌকাটি উত্তর দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে শুরু করলে পতাকাটি কোন দিকে কত বেগে উড়বে? নাও, তো আমরা এটা সলভ করে খেয়াল করবা। স্থির নৌকার উপর টাঙানো একটি পতাকা উত্তর পূর্ব মাঝামাঝি দিকে 70 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছিল। তাহলে খেয়াল করো মন দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ আমরা আঁকলাম, এটা হচ্ছে আমরা পূর্ব পশ্চিম আঁকলাম। ডান দিকটা আমাদের পূর্ব, দেখো বাম দিকটা আমাদের পশ্চিম। উপরের দিকটা খেয়াল করবা, উপরের দিকটা হচ্ছে আমার উত্তর, আর নিচের দিকটা হচ্ছে আমার দক্ষিণ। ভালো কথা। ওকে, একটা নৌকা মনে করো এই জায়গায় আছে, এই জায়গায় এই পয়েন্টে নৌকা আছে। তো নর্মালি নৌকা যদি স্থির থাকে তাহলে একটা পতাকা উঠতেছে, সেই পতাকাটা 70 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব মাঝামাঝি মানে কি জানো? একদম 90 ডিগ্রি বরাবর। এই যে উত্তর পূর্বর মাঝামাঝি মানে একদম এই বরাবর 45 ডিগ্রি বরাবর, একদম মাঝামাঝি মানে 45 ডিগ্রি বরাবর। উত্তর পূর্ব মাঝামাঝি মানে হচ্ছে যে 45 ডিগ্রি বরাবর, একেবারে 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45 ডিগ্রি। বুঝছো ব্যাপারটা? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে উত্তর পূর্বর মাঝামাঝি বরাবর মানে এই বরাবর হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে তোমার পতাকা উঠতেছে। 70 কিলোমিটার পার আওয়ার বেগে একটা পতাকা উঠতেছে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, নৌকাটা যদি স্থির থাকে, এখন নৌকাটা যদি উত্তর দিকে গতিশীল হয়, 50 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে, মনে করো নৌকাটা মুভ করতেছে উত্তর দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে মনে করো নৌকা মুভ করা শুরু করলো। সেই মুভিং নৌকার কাছে পতাকাটা কোন দিকে কত বেগে উড়বে বলে মনে হচ্ছে মুভিং নৌকাটার কাছে? তাহলে দেখো, উত্তর দিকে যদি কোনো নৌকা 50 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করা শুরু করে, তবে সেই মুভিং নৌকার কাছে, চলন্ত নৌকার কাছে তখন পতাকার বেগটা কেমন বলে মনে হবে সেটা আমাকে খুঁজে বের করতে বলছে।
তাহলে আমাকে কিন্তু নৌকার সাপেক্ষে পতাকার বেগটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে সলিউশনে খেয়াল করবা, সলিউশনের কি পয়েন্ট কি, সলিউশনের কি পয়েন্টটা কি, কি পয়েন্টটা হচ্ছে আমাকে নৌকার সাপেক্ষে পতাকার বেগটা বের করতে হবে। তাহলে নৌকার সাপেক্ষে পতাকার বেগটা বের করতে হবে। নৌকার কাছে মনে হওয়া পতাকার বেগ বা নৌকার সাপেক্ষে পতাকার বেগটা আমাকে বের করতে হবে। লেখে নাও একটু মন দিয়ে, নৌকার সাপেক্ষে পতাকার বেগটা আমাদের বের করতে হবে। দিস ইজ কি পয়েন্ট। আর যার সাপেক্ষে বেগটা বের করতে হয় তার বেগটা কি করতে হয় বলো তো? উল্টে দিতে হয়, জাস্ট উল্টে দিবা তার বেগটা, জাস্ট তুমি উল্টাই দিবা, ঠিক আছে? তাহলে খেয়াল করবা, নৌকার সাপেক্ষে পতাকার বেগটা বের করবা না, নৌকার সাপেক্ষে, তো নৌকার সাপেক্ষে বের করবা বলে যার সাপেক্ষে তুমি অন্যজনের বেগ বের করবা তার বেগটাকে উল্টাই দিবা। নৌকার বেগটাকে আমাকে উল্টাই দিতে হবে। তো নৌকার বেগ ছিল উপরের দিকে 50, তো নৌকার বেগকে আমি উল্টাই দিলাম। নৌকার বেগকে আমি দিলাম হচ্ছে, দেখো মনে করো এই যে দেখো নৌকার বেগটাকে আমি উল্টাই দিলাম। নৌকার বেগটাকে আমি বললাম যে দেখো এই নৌকার বেগ তুমি উল্টে যাও, কারণ তোমার সাপেক্ষে আমি বেগ বের করবো নৌকার কাছে মনে হওয়া পতাকার বেগ। তাই নৌকার বেগটা উল্টে দিলাম, নৌকার বেগটা উল্টে দিলাম। দিস ইজ হচ্ছে আমার কি বলতো, এ দেখো 50, জাস্ট মানে দিক মাইনাস দিও না, কেউ সামনেটা মাইনাস দিও না, কারণ দিক তো ডিরেকশন তো আমি বুঝাই দিচ্ছি, মাইনাস দ্বারা দিক বুঝাই, তো জাস্ট 50 দিলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা, এই হচ্ছে আমার 50 কিলোমিটার/আওয়ার। তাহলে এই হচ্ছে আমাদের 50। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে এটুকু বুঝতে পারছো। এবার কি করবো জানো, এই উল্টানো বেগ, এই উল্টানো বেগ, আর এই দেখো এটাকে আমি উল্টাইছি না, এটা হচ্ছে পতাকার বেগ। এই বেগটা আর নৌকার উল্টানো বেগ, এদের লব্ধিটাই হবে হচ্ছে আমার আপেক্ষিক বেগ। লব্ধিটাই আমাকে এই দেখো নৌকার সাপেক্ষে পতাকার বেগ বা আপেক্ষিক বেগটা বের করতে হবে, ভিআর বের করতে হবে, রিলেটিভ ভেলোসিটি ভিআর। তাহলে ভিআরটা হবে কি বলতো, নৌকার উল্টানো বেগ, মানে যার সাপেক্ষে বেগ তার উল্টানো বেগ, নৌকার উল্টানো বেগ আর বাদ বাকি বেগের লব্ধি। তো লব্ধি আমি মোটামুটি ধরলাম এই বরাবর লব্ধি কাজ করে, আন্দাজে ধরলাম, আন্দাজে। তো মোটামুটি আমি ধরলাম এই বরাবর হচ্ছে আমার লব্ধিটা কাজ করবে। এই যে লব্ধি, লব্ধি বরাবরই হচ্ছে আমার আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কাজ করবে। তো লব্ধি বরাবর আমি ধরলাম হচ্ছে ভিআর ভেক্টরটা কাজ করবে, রিলেটিভ ভেলোসিটি। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তো এবার একটু দেখি আমাদের অ্যাঙ্গেলগুলা কেমন হয়, অ্যাঙ্গেলগুলা কেমন হয় খেয়াল করবা। তো আমার এই 70 আর 50-এর লব্ধি হচ্ছে ভিআর, 70 আর 50-এর। তাহলে 70 আর 50-এর মধ্যবর্তী কোণটা আমার জানা লাগবে। খেয়াল করো তো, এখান থেকে এইটুকুর অ্যাঙ্গেল কত? এইটুকু অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? এই পুরা লাল অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি। আর আমাকে বলো তো এই কালো ডটেড অ্যাঙ্গেলটা, এই দেখো কালো ডটেড অ্যাঙ্গেলটা, এই কালো ডটেড অ্যাঙ্গেলটা কত বলতো? 45 ডিগ্রি। তাহলে এইটুকু হচ্ছে 90, দেখো লাল অ্যাঙ্গেলটা 90 আর কালো ডটেড অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাই তো আমার আলফা। এই যে 50 এবং 70 দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের আলফা, আর লব্ধিটা হচ্ছে আমার ভিআর, তাই না? তাহলে আমি বলতে পারি আলফা, এক্ষেত্রে আলফা হচ্ছে আমার কত বলতো? 90 প্লাস 45। তাহলে 90 প্লাস হচ্ছে 45 মানে কত বলতো? 135 ডিগ্রি। তাহলে আলফা হচ্ছে আমার কত বলতো? 135 ডিগ্রি। দিস ইজ হচ্ছে আমার আলফা। এই 50 এবং 70 পুরাটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 135 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? আর ভিআরটা হচ্ছে আমার লব্ধি বেগ, ঠিক আছে? ওকে, তো এখন আমরা এই ভিআরটা বের করব, লব্ধি। হ্যাঁ, তো আমি জানি এই 50-কে আমি ধরলাম পি, ধরলাম 50-কে পি, আর এই 70-কে আমি কিউ ধরলাম, বুঝছো? কিউ। পি আর কিউ এর লব্ধি হচ্ছে আমার ভিআর। তাহলে লব্ধি স্কোয়ার ভিআর স্কোয়ার ইকুয়াল টু লব্ধি স্কোয়ার ইকুয়াল টু তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, যেখানে আলফা মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার 45 প্লাস 90 তথা 135 ডিগ্রি। তাহলে কস 135 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমরা ভিআরটা বের করতে পারবো খুব সহজেই। তাহলে এখান থেকে ভিআর আসবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার মানে কত? 50। তাহলে 50 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 70 ইন্টু কস 135 ডিগ্রি। তাহলে এখান থেকে অবশ্যই তুমি ভিআর এর মানটা বের করতে পারবা, রিলেটিভ ভেলোসিটি ভিআর এর মানটা তুমি বের করতে পারবা। তো ভিআর এর মানটা কত আসে দেখি তো আমরা। রুট ওভার 50 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 70 ইন্টু কস কত বলো তো? 135 ডিগ্রি। তো আমি যদি কোনো ভুল না করে থাকি ক্যালকুলেশনে, তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে 49.5 তোমার কিলোমিটার/আওয়ার। বুঝতে পারতেছো ব্যাপারটা? নৌকার কাছে মনে হবে, নৌকার চলন্ত নৌকার কাছে মনে হবে যেন পতাকাটা 49.5 কিলোমিটার/আওয়ার বেগে মুভ করতেছে। কত বেগে মুভ করতেছে কিন্তু আমরা বের করে ফেললাম। কোন দিকে? এই নীল ভেক্টর বরাবর আর কি। এখন দিকটা বের করবো, বুঝছো? তাহলে চলন্ত নৌকার কাছে মনে হবে, চলন্ত নৌকার কাছে মনে হবে যেন তোমার পতাকাটা কত বলতো? পতাকাটা 49.4 কিলোমিটার/আওয়ার বেগে
এই দিক বরাবর মুভ করতেছে ভিআরটা, বুঝছো? ভিআরটা হচ্ছে এই দিক বরাবর, দ্যাট ইজ হচ্ছে আমার 49 পয়েন্ট কত বলো তো 5, 49.5 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করতেছে, বুঝা গেল? আচ্ছা, তো এবার দেখবা, এবার এই পি আর কিউবের লব্ধি হচ্ছে আমার ভিআর, তাই না? তাহলে আঁকি আমরা, তাহলে এই বরাবর ছিল কিউ, খেয়াল করবা এই বরাবর ছিল কিউ মানে 70 এই বরাবর, আর এই বরাবর ছিল হচ্ছে আমার দেখো পি মানে হচ্ছে 50, বুঝছো? এই বরাবর ছিল হচ্ছে আমার 50টা, তাহলে এই দেখো এই বরাবর হচ্ছে আমার 50টা, ঠিক আছে? এই পয়েন্টে দেখো এই বরাবর 70 আর এই বরাবর 50। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে 50 আর 70 এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 135 ডিগ্রি। ওকে, ভালো কথা। আলফাটা আর কি, 50 আর 70 এর মধ্যবর্তী কোণটা আমাদের আলফা, সে আলফাটা হচ্ছে আমার 100, তো অত বলো তো 35 ডিগ্রি। এদের যে লব্ধি, এই যে এদের যে লব্ধিটা হচ্ছে আমার ভিআর, এই যে লব্ধিটা, এটা হচ্ছে আমার লব্ধিটা ভিআর, এই লব্ধিটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ, বুঝতে পারছো? মানে চলন্ত নৌকা আসলে এই বরাবর পতাকাটাকে মুভমেন্ট করতে দেখবে, এত বেগে এই বরাবর মুভ করতে দেখবে। এখন আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে, দিক বের করতে হবে, দিক। আচ্ছা, দিক তো খেয়াল করো, আমি জানি যে এই 50-এর সাথে লব্ধির যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা থিটা বলতে পারি, থিটা, বুঝছো? এই থিটাটা আমরা বের করব ভেক্টরের দিকের রুলের সাহায্যে, ভেক্টরের দিকের রুলের সাহায্যে বের করে ফেলো। তাহলে ভেক্টরের দিকের ফর্মুলা কি ছিল বলতো, মনে আছে? ট্যান থিটা দিতে হয়, ট্যান থিটা দিয়ে একটা দাগ দিতে হয়, দাগ। ভেক্টরের দিকের ফর্মুলা, অ্যাঙ্গেল থিটা যার সাথে সে নিচে সিঙ্গেল থাকে, তাহলে অ্যাঙ্গেল থিটা 50-এর সাথে সে নিচে সিঙ্গেল থাকবে, উপরে থাকবে বাদ বাকিটা, বাদ বাকি কত 70, উপরে থাকবে বাদ বাকিটার সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে বাদ বাকিটার কজ আলফা, 70 কজ আলফা। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখান থেকে কি তুমি খুব সহজেই থিটার মানটা বের করতে পারবে না? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স দিয়ে হচ্ছে এই পুরা টার্মটা আমার হচ্ছে কত, উপরে হচ্ছে 70 সাইন আলফা, মানে 135 ডিগ্রি ডিভাইড বাই নিচে হচ্ছে আমার 50 প্লাস 70 কজ আলফা। দেখো এখানে সিঙ্গেলটাকে, এখানে সিঙ্গেল কিন্তু তোমার 50, এই সংখ্যাটা সিঙ্গেল। কেন 50 সিঙ্গেল? দেখো 70 কিন্তু সিঙ্গেল না, সাইনের সাথে আছে, কত সাথে আছে 50টা, কেন সিঙ্গেল? কারণ থিটাটা আমি 50-এর সাথে উৎপন্ন করছি। তাহলে এখান থেকে তুমি থিটার মানটা বের করতে পারবা, থিটা। এখান থেকে থিটার মানটা কত আসে দেখি আমরা, এখান থেকে থিটার মানটা একটু হিসাব নিকাশ করে দেখি আমরা কত আসে। ট্যান ইনভার্স উপরে হচ্ছে 70, সাইন আলফা হচ্ছে আমার 135 ডিগ্রি, আর নিচে হচ্ছে আমার 50 প্লাস 70 কস কত বলো তো 135 ডিগ্রি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখান থেকে আমার কত আসবে দেখো তো মানটা, 89.41। ওকে, তাহলে 89.41 ডিগ্রি। তাহলে দেখো এত ডিগ্রি চলে আসলো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম কত, 89.41 ডিগ্রি। এরপরে তুমি আর ভিআর এর মানটা কত, 49.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, 5 কিলোমিটার পার আওয়ার। তারপর যদি তোমাকে প্রশ্ন করে যে নৌকাটা বেগকে কত বেগে, পতাকাকে কত বেগে কোন দিকে চলতে দেখবে, তুমি বলবা চলন্ত নৌকাটি পতাকাকে 49.5 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখবে। যা, এটা কোন দিক? এটা হচ্ছে আমার দক্ষিণ দিক, তাই না? এটা হচ্ছে আমার দক্ষিণ দিক। যা দক্ষিণ দিকের সাথে ডান দিকটা কি পূর্ব দিক না? পূর্ব দিক। এটা তো পূর্ব, ডানে হচ্ছে পূর্ব। যা দক্ষিণ দিকের সাথে পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে বলা যায় এটাকে, দক্ষিণ পূর্ব দিকে। দেখো দক্ষিণের সাথে ডানে না, এই ভিআরটা কোন দিকে কাজ করে? দক্ষিণের সাথে ডানে। তাহলে দক্ষিণ পূর্ব দিকে 89.41, দক্ষিণ পূর্ব দিকে 89.41 ডিগ্রি কোণে কাজ করতেছে। দিক আর মান দুইটাই বলে দিলাম, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমরা বুঝলাম। ওকে, 2 নাম্বার ম্যাথ হয়ে গেল। তো এবার দেখো 3 নাম্বার ম্যাথটা। দেখো আমরা ভালো ভালো কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো 3 নাম্বার ম্যাথটা, 3 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, 3 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এটা আসছে, কম্পিটিটিভ এক্সামেও। তো খেয়াল করবা মন দিয়ে। তোমরা বলতেছে পশ্চিম দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন গাড়ি চালক, একটি ট্রাককে
একটি ট্রাককে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলছিল? তো ট্রাকের প্রকৃত বেগটা বের করতে বলছে। ওকে, তুলে নাও। ওকে, তো দেখো এটা মন দিয়ে। পশ্চিম দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, খেয়াল করবা, পশ্চিম দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন গাড়ি চালক একটি ট্রাককে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলছিল? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমরা এটা সলিউশন চলে যাই বা সলভে চলে যাই। খেয়াল করবা মন দিয়ে, সলভে। আচ্ছা, তো আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের, দেখো একটু মন দিয়ে, উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক। নর্মালি উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, নিচে হচ্ছে দক্ষিণ, ডান দিকটা পূর্ব, আর বাম দিকটা হচ্ছে আমাদের পশ্চিম। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম। ওকে, এই হচ্ছে আমাদের চারটা দিক। ওকে, তো দেখো, পশ্চিম দিকে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন গাড়ি চালক ট্রাককে, দেখো, একটা গাড়ি চালক ট্রাককে এত বেগে উত্তর দিকে চলতে দেখলো। এই লাইনটা একটু খেয়াল করবা, এই লাইনটা দেখো, ট্রাককে এত বেগে উত্তর দিকে চলতে দেখলো। কে চলতে দেখলো বলো তো? গাড়ি চালক। তাহলে গাড়ি চালক চলন্ত অবস্থায় ট্রাকের বেগটাকে চলতে দেখতেছে। তাহলে এটা কি বলতো? এটা কি গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ না? গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ না? অবশ্যই গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ, তাই তো? আচ্ছা, তাহলে গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ দেওয়া আছে। এই দেখো, গাড়ি চালক একটি ট্রাককে এত বেগে উত্তর দিকে চলতে দেখলো, মানে গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ দেওয়া আছে, গাড়ি চালকের সাপেক্ষে। তাহলে আমাদের কি পয়েন্টটা কি খেয়াল করবা, সলিউশনের কি পয়েন্ট? তাহলে কি পয়েন্ট হচ্ছে গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। বুঝছো? দেখো, গাড়ি চালকের সাপেক্ষে, কারণ গাড়ি চালক চলতে দেখলো, গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ বা ট্রাকের আপেক্ষিক বেগ, ট্রাকের আপেক্ষিক বেগ, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। ওকে, এই অঙ্কের আপেক্ষিক বেগ। ওকে, গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এর মান দেওয়া আছে। এর মান কত বলতো? 40√3 আর কি, 40√3। তাহলে আপেক্ষিক বেগের মানটা দেওয়া আছে। গাড়ি চালকের কাছে মনে হওয়া, চলন্ত গাড়ির কাছে মনে হওয়া ট্রাকের বেগ। দেখো, গাড়ি চালকের কাছে মনে হওয়া চলতে দেখলো ট্রাকের বেগ। তাহলে দেখো তো, যার সাপেক্ষে বেগ, তার বেগটা কি করতে হয়? উল্টাই দিতে হয় না? গাড়ি চালকের সাপেক্ষে যার সাপেক্ষে বেগ, তার বেগটা উল্টে দিতে হয়। তাহলে গাড়ি চালক, খেয়াল করবা, এই দেখো, গাড়ি চালক কিন্তু পশ্চিম দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালক সত্যি চলতেছিল। পশ্চিম দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালক সত্যি চলতেছিল। তাহলে গাড়ি চালকের বেগটাকে উল্টাই দিতে হবে। তাহলে গাড়ি চালকের বেগটাকে উল্টাই দাও। তাহলে গাড়ি চালকের বেগটাকে উল্টাই দিলাম, মনে করো ডান দিক দিয়ে দিলাম, ডান দিকে পূর্ব দিক দিয়ে দিলাম, পূর্ব দিক পুরোপুরি উল্টাই দাও গাড়ি চালকের বেগটাকে, কারণ গাড়ি চালকের সাপেক্ষে তো। তা দেখো, পশ্চিম দিকে গাড়ি চালক 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, তাহলে গাড়ি চালকের বেগটা উল্টাই দাও। তাহলে ডান দিকে দিয়ে দিলাম, সেটা আমার কত বলতো? 40 কিলোমিটার পার আওয়ার বেগ। বুঝছো? আর দেখো তো, আপেক্ষিক বেগের মান দেওয়া আছে 40√3। আপেক্ষিক বেগ মানে কি? লব্ধি বেগ না? আপেক্ষিক বেগটা তো লব্ধি বেগ হয়, বলছিলাম আমি তোমাকে, লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগের মান কত? 40√3। কোন দিকে কাজ করে লব্ধি বেগের মানটা? দেখো, লব্ধি বেগের মানটা 40√3 কোন দিকে কাজ করে বলতো? উত্তর দিকে কাজ করে। তাহলে লব্ধি বেগের মানটা কিন্তু উত্তর দিকে কাজ করে। উত্তর দিকে আমার লব্ধি বেগের মানটা কাজ করে। লব্ধি বেগ মানে আপেক্ষিক বেগ। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা আমাদের এই উত্তর দিকে কাজ করে। এই হচ্ছে আমাদের ব্যাপার। বুঝছো? এই হচ্ছে আমাদের ব্যাপার, উত্তর দিকে কাজ করে। ওকে, এবং এটার ভ্যালুটা কত? 40√3। এটা ভ্যালু হচ্ছে আমার 40√3। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার, 40√3। তাহলে এবার আমাকে বলবা, মানে দেখো, লব্ধি বেগটা উত্তর দিক বরাবর কাজ করতেছে, উত্তর দিক বরাবর এর ভ্যালুটা হচ্ছে 40√3, উত্তর দিক বরাবর। তাহলে আমাকে বলো,
ট্রাকের বেগ কোন দিকে হবে? ট্রাকের বেগ কমন সেন্স থেকে বলো, ট্রাকের বেগটা কোন দিকে হবে? ট্রাকের বেগটা দেখো দুইটা ভেক্টরের লব্ধি মাঝ বরাবর না, তাহলে অবশ্যই ট্রাকের প্রকৃত বেগটা এরকম তেরাভাবেই হবে, একটু বাঁকাভাবে হবে ট্রাকের প্রকৃত বেগটা। তাহলে অবশ্যই ট্রাকের প্রকৃত বেগটা এদিক বরাবর হবে, এই যে এদিক বরাবর। কেন এদিক বরাবর হবে? কেন? কারণ লব্ধি তো মাঝ বরাবর হয়, লব্ধি। তাহলে এটা আমার ট্রাকের প্রকৃত বেগ, খেয়াল করবা অবশ্যই ট্রাকের প্রকৃত বেগটা এদিক বরাবর হবে, কারণ লব্ধি বেগটা হচ্ছে আমার যেটা লব্ধি বেগ আপেক্ষিক বেগ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভি, আপেক্ষিক বেগকে ভি দিয়ে প্রকাশ করলাম, আমরা ভি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? এই লোভ দেখো, এই লব্ধিটা হয় মাঝখানে, দুটা ভেক্টরের মাঝখানে। একটা ভেক্টর জানি এটা ওই যে গাড়ির উল্টানো বেগ, কারণ গাড়ির সাপেক্ষে তাই গাড়ির উল্টানো বেগ। আর ট্রাকের প্রকৃত বেগ, ট্রাকের প্রকৃত বেগটা তাহলে উল্টাবো না, ট্রাকের প্রকৃত বেগ দ্যাট ইজ এটা ট্রাকের প্রকৃত বেগ। এই দুইটার লব্ধি হচ্ছে আমার আপেক্ষিক বেগ অ্যাকচুয়ালি, বুঝছো? তা নিশ্চয়ই ভিডিটা এই বরাবর কাজ করবে, বোঝা গেল? তো আমাকে ভিডিটা বের করতে হবে, খুবই সোজা ভিটি বের করা। তো আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, সামান্তরিক খেয়াল করবা 40√3 এটা যদি আমি সামান্তরিক অঙ্কন করি, খেয়াল করো, তাহলে খেয়াল করো এই যে এই বাহু এবং এই বাহুটা কিন্তু সেম হবে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। সামান্তরিক অঙ্কন করি আমরা, বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এইটুকু 40 হলে কিন্তু আমার √3 তোমরা বুঝতেছি। দেখো এই যে এইটা এবং এইটা সামান্তরিক গঠন করি, এই যে সামান্তরিক গঠন করলাম, এই দেখো এই বাহু এবং এই বাহুটা সমান আর কি, বুঝছো? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, যে এই আর এই নিচের বাহু যে এটা এবং এটা সমান হবে, তাহলে এটা 40 হলে এটা 40 হবে, বুঝছো ব্যাপারটা? আর ব্যাপারটা হচ্ছে কি, এখানে ছিল আমার 40√3, অ্যাকচুয়ালি 40√3 ছিল আমার এই যে লব্ধি বেগের মানটা, বুঝছো? তাহলে আমাদের বের করতে হবে ভিটির মানটা। তো খেয়াল করবে এখানে কিন্তু 90 ডিগ্রি, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে খেয়াল করবে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি ভিটি, তাহলে অতিভুজ স্কোয়ার মানে ভিটি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত আমার 40, ঠিক আছে, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 40√3 এর কি বলতো স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভিটির মানটা বের করতে পারবো, ভিটি মানে ট্রাকের প্রকৃত বেগের মানটা বের করতে পারবো √40 স্কোয়ার প্লাস 40√3 স্কোয়ার। তাহলে √40 স্কোয়ার প্লাস 40√3 এর কি বলতো এর স্কোয়ার। তো এই মানটা আসবে কত? 80 চলে আসবে, যদি কোনো ভুল না করে থাকি। এই ভিটির মানটা আসবে হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। এটা আমার কার মান বলতো? ট্রাকের প্রকৃত বেগ, ট্রাকের প্রকৃত বেগ, ঠিক আছে? এটা আমাকে বের করতে বলছে প্রকৃতপক্ষে ট্রাকের বেগটা কত। তো ট্রাকের প্রকৃতপক্ষে কত বেগে চলতেছে সেই ট্রাকের বেগটা কিন্তু আমরা বের করে ফেলছি, ওকে? আচ্ছা, তো এবার দিকটা চাইলে বের করতে পারবা, দিক খুবই সোজা, খুবই সোজা। লব্ধির সাথে এই অ্যাঙ্গেলটাকে দিক বলতে পারো, এই অ্যাঙ্গেলটাকে থিটা, এটাকে বলতে পারো থিটা, ঠিক আছে? থিটা থেকে তুমি দিক বলতে পারো। ট্রাকটা কোন দিকে চলতেছে থিটা বের করতে পারো। থিটা কিভাবে? ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারো। ট্যান লম্বা ভূত, জাস্ট ত্রিকোণমিতিক ট্যান আর কি, লম্ব বাই ভূমি। থিটার বিপরীত বাহুটা লম্ব, তাহলে এই 40টা হচ্ছে আমার লম্ব, খেয়াল করবা লম্ব হচ্ছে 40, লম্ব ডিভাইড বাই ভূমি। ভূমি আমার কোনটা? যেটা আমার ভূমি, তাহলে 40√3 হচ্ছে আমার ভূমি, ঠিক আছে? থিটার বিপরীত বাহু লম্ব, তাহলে এখান থেকে 40√3, 40√3 আর কি। তাহলে এখান থেকে এটা কিন্তু ভাগ না, তাহলে এখান থেকে দেখবা থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে ট্যান ইনভার্স 40 কাটা 1/√3, তাহলে 1/√3 মানে কত বলতো? 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি। 1/√3 ট্যান ইনভার্স 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? ইজিলি আমরা বুঝতে পারলাম 30 ডিগ্রি। তখন তুমি বলবা এটা তো আমার উত্তর দিক, এটা আমার উত্তর দিক, তাহলে উত্তর দিকের সাথে এটা আমার কি দিক? পশ্চিম দিক। তাহলে উত্তর দিকের সাথে পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণ করে হচ্ছে ট্রাকটা চলতেছে সত্যি সত্যি বা প্রকৃতপক্ষে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম, হ্যাঁ ওকে। তো এইটুকু তো আমরা আশা করি বুঝতে পারছি, এইটুকু ওকে। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, দেন আমরা আরেকটা টাইপের ম্যাথ প্রবলেম দেখব, বৃষ্টির ছাতা ধরা টাইপের ম্যাথ প্রবলেম। হ্যাঁ, বৃষ্টির ছাতা ধরা টাইপের ম্যাথ প্রবলেম। বৃষ্টির ছাতা ধরা। তো ম্যাথ দেখি আমরা, ওকে দেখো একটু মন দিয়ে। আচ্ছা, তো এবার আমাদের হচ্ছে 4 নাম্বার লিখবা যে 5 মিটার/সেকেন্ড বেগে, মানে 4 নাম্বার ম্যাথ আর কি, হ্যাঁ ম্যাথ প্রবলেম। 5 মিটার/সেকেন্ড বেগে, 5 মিটার/সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে। 5 মিটার/সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে, ওকে। তারপর হচ্ছে
লিখবা 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে লিখবা পূর্ব হতে পশ্চিমে, পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। 1 নম্বর প্রশ্ন, যদি বাতাস না থাকে তবে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আরোহীকে মানে একজন মানুষ কত কোণে ছাতা ধরতে হবে? যেখানে আমার বলা আছে আরোহী যদি আমাদের 7 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলে। ওকে, তো আমি আগে 1 নাম্বারটা সলভ করে দেন, আমরা বাকিগুলো আস্তে আস্তে সলভ করতেছি। এরকম আরো কয়েকটা প্রশ্ন আছে, আগে 1 নাম্বার প্রশ্নটা সলভ করি। 4 নাম্বার অঙ্কের, এটা আমার কোশ্চেন আর কি, স্টার মার্ক দিয়ে রাখো কোশ্চেন। আচ্ছা, তো দেখো সলিউশনে চলে যাই। তো মনে রাখবা আমাদের এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত একাডেমিক বলো অ্যাডমিশন বলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো মনে করো এই হচ্ছে বৃষ্টি। নর্মালি কিছু বলে দেওয়া না থাকলে বৃষ্টি উলম্বভাবে নিচের দিকেই পড়ে। কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকলে বৃষ্টি উলম্বভাবে কোন দিকে পড়ে বলো তো? নিচের দিকেই পড়ে। কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকলে, ভালো কথা। ওকে, তো এটা হচ্ছে আমাদের তোমার কি বলবো, একটা ভূমি বা তল। ধরো এই হচ্ছে একজন মানুষ, সে দাঁড়ায় আছে, চুপ করে। তো এই মানুষের যদি নিজস্ব কোনো বেগই না থাকে, তাহলে বৃষ্টিটা যদি উলম্বভাবে নিচের দিকে পড়ে, তাহলে মানুষের মাথায় কিভাবে আঘাত করবে? এই উলম্বভাবে বা লম্বালম্বিভাবেই মানুষের মাথায় আঘাত করবে, বুঝছো? আমি ধরলাম যে আমার এই সিস্টেমে কোনো বাতাস নেই, বলা আছে যদি বাতাস না থাকে, বুঝছো, প্রথম অঙ্কে এখানে কোনো বাতাসের বেগ নাই, তাহলে বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে পড়তেছিল, বৃষ্টি সত্যি উলম্বভাবে নিচের দিকে পড়তেছিল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বৃষ্টি আসলে সত্যি বৃষ্টি উলম্বভাবে নিচের দিকে, বৃষ্টির প্রকৃত বেগটা কাজ করতেছিল। বৃষ্টির প্রকৃত বেগ, মানুষটা নিচে দাঁড়ায় আছে, মানুষটা কোনো মুভমেন্ট করতেছে না, তাহলে মানুষের মাথায় এই বৃষ্টিটা তোমার হচ্ছে লম্বভাবেই আঘাত করবে, ভূমির সাথে লম্বভাবে মানুষের মাথায় আঘাত করবে। এই হচ্ছে ব্যাপার। বাট যদি মানুষের একটা বেগ থাকে, যদি মানুষের একটা ভ্যালোসিটি থাকে, মনে করো মানুষের ভ্যালোসিটি আছে, তাহলে মনে করো আমার এখানে বলা আছে মানুষটা হচ্ছে তোমার আরোহী 7 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতেছে। পূর্ব দিক মানে ডান দিক আর কি, পূর্ব দিক। ডান দিক থেকে আমরা পূর্ব দিক বলি, আর বাম দিক থেকে আমরা পশ্চিম দিক বলি। আচ্ছা, যদি মনে করো আরোহী মানে যে মানুষটা 7 মিটার পার সেকেন্ড বেগে, খেয়াল করবা 7 মিটার পার সেকেন্ড বেগে ধরো হচ্ছে পূর্ব দিকে মুভ করতেছে, ডান দিকে মুভ করতেছে, 7 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে মুভ করতেছে, 7 মিটার পার সেকেন্ড বেগে। তখন আসলে এই বৃষ্টিটাকে সে কিভাবে পড়তে দেখবে, বা তার কাছে এই বৃষ্টির বেগটা কেমন বলে মনে হবে, কত বলে মনে হবে, এবং তার কাছে মনে হওয়া বৃষ্টির অ্যাঙ্গেলটা, বৃষ্টিটা কত কোণে পড়বে বলে, বা বৃষ্টিটা তার দিকে কত কোণে পড়বে বলে মনে হবে, সেটা আমাকে বের করতে হবে। মানে বর্তমানে এখন হচ্ছে মনে করো আরোহী বা এই মানুষটা 7 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে, তাহলে যখন সে চলন্ত আছে, এই চলন্ত অবস্থায় সে বৃষ্টিকে কিভাবে দেখবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে চলন্ত অবস্থায়। তাহলে আমাকে হচ্ছে এই মানুষের সাপেক্ষে, মানে মানুষের নিজের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করতে হবে। তাহলে কি পয়েন্টসটা কি এখানে খেয়াল করতেছো, বুঝতে পারতেছো? মানে মানুষটা এখন মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, এই দৌড়ানো অবস্থায় সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। মানে মানুষের দৌড়ানোর সাপেক্ষে বা মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করতে হবে। তাহলে কি পয়েন্টসটা হচ্ছে খেয়াল করবা, কি পয়েন্ট এখানে, কি পয়েন্টটা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তো এখানেও আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে মানুষ মানে আরোহী, তাহলে আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ,
বা বৃষ্টির বেগ, ঠিক আছে, আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, মনে রাখবা, এটা হচ্ছে আমাদের এই ম্যাথ করার কি পয়েন্ট, ঠিক আছে, আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে, তাহলে খেয়াল করবা, যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টাতে হয়, তার বেগটাকে উল্টে দিতে হয়। তাহলে 7 মিটার পার সেকেন্ড, আচ্ছা বৃষ্টির বেগ দেওয়া আছে উলম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, তাহলে বৃষ্টির বেগ হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড, দিস ইজ বৃষ্টির বেগ। হ্যাঁ, বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ বা রেইন বলতে পারো, এনিওয়ে। আর মানুষ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করব, মানে মানুষের কাছে মনে হওয়া এই বৃষ্টির বেগটা আমাকে বের করতে হবে। তাহলে যার সাপেক্ষে বেগ তার বেগটাকে উল্টাই দিব, তাহলে মানুষের বেগটাকে উল্টায় দাও, তাহলে ডানে 7 ছিল, মানুষের বেগটাকে উল্টায় দাও, তাহলে বামে 7 লেখো, এই হচ্ছে মানুষের বেগটাকে আমি উল্টাই দিলাম, বামে 7 লিখলাম, সমস্যা আছে? আর বাদ বাকি ভেক্টরটা অপরিবর্তিত রাখো, বাদ বাকি ভেক্টর 5, এই বাদ বাকি ভেক্টরটা মনে করো এর লেজে, এই যে এর হচ্ছে এই পয়েন্টে জোড়া লাগাই দাও, এই পয়েন্টে, তাহলে এই হচ্ছে আমার দেখো বাদ বাকি ভেক্টরটা 5, বুঝছো ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? মানুষের বেগটা উল্টাই দিলাম, যার সাপেক্ষে বেগ তার তাকে উল্টাই দিতে হবে, আরোহীর সাপেক্ষে বেগ উল্টাই দিলাম, আর বাদ বাকি ভেক্টরটা অপরিবর্তিত রাখলাম। দেন কি করবো, এটা লব্ধি বরাবর, লব্ধি, এই লব্ধিটাই হবে তার আপেক্ষিক বেগ, মানে লব্ধি বরাবরই বৃষ্টি পড়তেছে বলে তোমার এই মানুষের কাছে মনে হবে। তাহলে মানুষের কাছে মনে হবে বৃষ্টিটা আসলে এইভাবে পড়তেছে, চলন্ত আরোহীর কাছে মনে হবে মানে বৃষ্টিটা সত্যি আসলে 5 মিটার পার সেকেন্ড দিকে লম্বভাবে পড়তেছে নিচের দিকে, বাট এই মানুষের কাছে, চলন্ত মানুষের কাছে মনে হবে যেন বৃষ্টিটা এই যে লব্ধি বরাবর পড়তেছে, লব্ধি বরাবর, ঠিক আছে। তো লব্ধি বরাবর আমি ধরলাম যে থিটা কোণে পড়তেছে, দেখো উলম্বের সাথে ওয়াই অক্ষের সাথে উলম্বের সাথে থিটা কোণে পড়তেছে, বুঝছো, এই বরাবর। তো তুমি চাইলে এই থিটা অ্যাঙ্গেলটা বেরো করতে পারবা, খুবই সোজা। কিভাবে? এইটুকু যদি 7 হয় তাহলে অবশ্যই এইটুকু কত হবে বলতো, এইটুকু 7 হলে অবশ্যই এইটুকু কত হবে বলতো, 7ই হবে। এইটুকু 7 হলে এইটুকু অবশ্যই 7 হবে, যে এখান থেকে এইটুকুর ভ্যালু কিন্তু 7ই হবে, বুঝছো? আচ্ছা, তো এখানে যে একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই সমকোণ ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করো, tan, তাহলে tan অ্যাপ্লাই করলে tan থিটা ইকুয়াল টু, তেরা লম্ব বাই ভূমি, তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে 7 বাই ভূমি হচ্ছে 5, তাহলে এখান থেকে অবশ্যই থিটা বের করতে পারবা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 7 বাই 5, tan ইনভার্স 7 বাই 5 মানে কত বলো তো, থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 7 বাই 5, তো দেখো এটা মন দিয়ে, tan ইনভার্স 7 বাই 5, তাহলে এই মানটা আসবে হচ্ছে তোমার 54.46, তাহলে 54.46 ডিগ্রি, ঠিক আছে। তাহলে উলম্বের সাথে 54.46 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে বলে এই চলন্ত মানুষের কাছে মনে হবে, অ্যাকচুয়ালি চলন্ত মানুষের কাছে মনে হবে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, যে এইভাবে পড়তেছে, এইভাবে, তাহলে বৃষ্টিটা দেখো এই যে এইভাবে পড়তেছে বলে মনে হবে, ঠিক আছে, যেটা কিনা উলম্বের সাথে ওয়াই অক্ষের সাথে, খেয়াল করবা, উলম্ব বা ওয়াই অক্ষের সাথে থিটা কোণে বা 54 কত বলো তো, এই থিটা কোণে হচ্ছে বৃষ্টি পড়তেছে বলে মনে হচ্ছে, 54.46 ডিগ্রি কোণে দেখো উলম্ব বা ওয়াই অক্ষের সাথে, এটা মুসলাম ওয়াই অক্ষের সাথে, যে আমার ওয়াই অক্ষ বা উলম্ব, তাহলে ওয়াই অক্ষের সাথে থিটা কোণে বৃষ্টি পড়তেছে বলে এই চলন্ত মানুষের কাছে মনে হবে, মানুষটা চলা অবস্থায় তার কাছে মনে হবে এইভাবে বৃষ্টিটা পড়তেছে, তাহলে মানুষটা এভাবেই ছাতা ধরবে, এভাবেই সে ছাতা ধরবে, সে ছাতা ধরবে অ্যাকচুয়ালি এইভাবে ছাতা ধরবে, যে এইভাবে করে সে ছাতাটা ধরবে, এভাবে করে, বুঝছো, সে ছাতা ধরবে এই যেভাবে ছাতা, ঠিক আছে, এইভাবে ছাতা ধরবে। তো তার ছাতা ধরার অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো যে এটা আমার উলম্ব, এই যে আমার উলম্ব বা ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সাথে সেও আসলে থিটা কোণে ছাতা ধরবে, বুঝছো ব্যাপারটা, ওয়াই অক্ষের সাথে সেও আসলে থিটা কোণে ছাতা ধরবে, মানে তুমি এভাবে চিন্তা করতে পারো, একটু নিচের দিকে আঁকি, খেয়াল করবা, একটু মন দিয়ে খেয়াল করবা, সে এই মানুষটার ছাতা ধরবে এইভাবে, দেখো যে এইভাবে ছাতা ধরবে, এইভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে এই মানুষটা এইভাবে বৃষ্টিতে পড়তেছে, এইভাবে, মানে চলন্ত মানুষের কাছে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে এই লাল বরাবর, তাহলে দেখো এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে মানুষটা এইভাবে ছাতা ধরবে, এইভাবে, যেটা কিনা ওয়াই অক্ষের সাথে, যে আমার ওয়াই অক্ষ, এই যে আমার ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে, বুঝছো, একান্তর কোণ হিসেবে, একান্তর, এটা থিটা হলে এটা কিন্তু থিটা হবে, এই যে ওয়াই অক্ষ, এটা আমি ওয়াই অক্ষ আঁকলাম, তাহলে ওয়াই অক্ষের সাথে থিটা কোণে হচ্ছে ছাতাটা ধরতে হবে এই মানুষটা যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, বুঝছো, 1 নাম্বার ম্যাথ। ওকে, তো এখন এরপরে দেখো বাতাস থাকলে কি হবে, 1 নাম্বার অঙ্কে তো বাতাস ছিল না, তো এই বাতাস থাকলে কি হবে সেটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে জানবো। হ্যাঁ, দেখো বাতাস বইছে, তো বাতাস থাকলে এই ম্যাথগুলো কিভাবে করে, বাতাস থাকলে আরও অনেকগুলো ম্যাথ আছে, এরপরে পরবর্তীতে আরও কিছু ম্যাথ প্রবলেম আছে, এর পরবর্তীতেই সেই ম্যাথ প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তো আপাতত যতটুকু বলছি এতটুকু পারফেক্টলি আমরা বুঝতে পারছি কিনা বলো, এবং আমাকে ভালো লাগলে নিচে কমেন্টে বলতে পারো যে ক্লাসটা কেমন লাগলো। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।